খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা। চলো আজকে আমরা ফিন্যান্স ব্যাংকিং দ্বিতীয় পত্রের একাদশ অধ্যায়ের উপর প্রথম ক্লাসটি শুরু করি। একাদশ অধ্যায় হলো ফিন্যান্স ব্যাংকিং ও বিমার দ্বিতীয় পত্রের একাদশ অধ্যায় হলো লাইফ ইন্স্যুরেন্স, অর্থাৎ জীবন বীমা। সহজ কথায় জীবন সম্পর্কিত বীমা, অর্থাৎ জীবন বীমা হলো সেই ধরনের বীমা চুক্তি যার মধ্যে কোনো মানুষের মৃত্যুজনিত ক্ষতি অথবা মেয়াদান্তে ক্ষতিপূরণ প্রদানের নিশ্চয়তার চুক্তি। সহজ কথা, এটি মানব রিলেটেড, মানুষের জীবন রিলেটেড চুক্তি। চুক্তি করবে কার সাথে? বীমা কোম্পানি বীমা গ্রহীতার সাথে। চুক্তি হবে তার মৃত্যু অথবা নির্দিষ্ট মেয়াদের পরে আর্থিক ক্ষতিপূরণ। তাহলে আমরা সংজ্ঞাটি বুঝতে পারলাম বন্ধুরা। এই জীবন বীমার কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলি অপরাপর বীমার সাথে মিলে না। কিছুটা ব্যতিক্রম, কিছুটা সাদৃশ্য আছে, কিছুটা বৈসাদৃশ্য আছে। যেমন দুটি পক্ষ, সব বিমাই দুটি পক্ষ লাগে। একটি পক্ষ বীমাকারী, দ্যাট মিনস বীমা কোম্পানি, অপর পক্ষ বীমা গ্রহীতা, অর্থাৎ যিনি প্রিমিয়ামের বিনিময়ে বীমা পলিসি ক্রয় করবেন। দুটি পক্ষ থাকে। অবশ্যই এটি লিখিত চুক্তি। তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্যটা হলো এটি লিখিত চুক্তি। এটি বীমাযোগ্য স্বার্থ থাকবে। বীমাযোগ্য স্বার্থ হচ্ছে আমার জীবনের উপর আমার যে স্বার্থ জড়িত, আর্থিক স্বার্থ, সেটি হচ্ছে বীমাযোগ্য স্বার্থ। আটমোস্ট গুড ফেইথ, চূড়ান্ত সদ্বিশ্বাস। দুটি পক্ষই এক পক্ষ অপর পক্ষের কাছে যে কোনো তথ্য প্রকাশ করবে, গোপন করবে না। এটি হচ্ছে চূড়ান্ত সদ্বিশ্বাস। এটির একটি নির্দিষ্ট মেয়াদ থাকবে অথবা মৃত্যুজনিত সময় পর্যন্ত থাকবে, নির্দিষ্ট প্রিমিয়াম থাকবে এবং নির্দিষ্ট প্রিমিয়ামের পরে ক্ষতিপূরণের নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ থাকবে। এটি একটি আর্থিক ক্ষতিপূরণের চুক্তি। এটি অর্থ দ্বারা পরিমাপযোগ্য। তাহলে আমরা বীমার বৈশিষ্ট্য সম্পর্কে একটি ধারণা পেলাম জীবন বীমার। চলো আজকে আমরা যে টপিকটা, আমি একটু ওভারভিউ আলোচনা করেছি জীবন বীমার উপর। জীবন বীমার এসেনশিয়াল উপাদানগুলি আমরা একটু দেখি। তাহলে শিক্ষার্থীরা, আজকের টপিকটা হলো ফিচার্স অফ লাইফ ইন্স্যুরেন্স। ফিচার্স, এটাকে আমরা ফিচার্সও বলতে পারি, আবার এসেনশিয়াল এলিমেন্টসও বলতে পারি। প্রয়োজনীয় বা অত্যাবশ্যকীয় উপাদান, জীবন বীমার অত্যাবশ্যকীয় উপাদান। দেখো আমি বোর্ডে লিখেছি, ফার্স্ট অফ অল ইন্স্যুরেবল ইন্টারেস্ট, বীমাযোগ্য স্বার্থ। অর্থাৎ যে জীবনের বীমা করা হবে, এই জীবনটার উপর বীমা গ্রহীতার যে আর্থিক স্বার্থ নিহিত আছে, সেটাকে আমরা বলবো ইন্স্যুরেবল ইন্টারেস্ট। আমার জীবনের উপর আমার আর্থিক স্বার্থ জড়িত। কেন? আমার অবর্তমানে আমার পরিবার অর্থ সংকটে পড়বে, এই জন্য আমার জীবনের উপর আমার ইন্স্যুরেবল ইন্টারেস্ট আছে। আশা করি তোমরা এই পয়েন্টটি অনুধাবন করতে পেরেছ। ফিডুসিয়ারি কন্ট্রাক্ট, ফিডুসিয়ারি কন্ট্রাক্ট, ফিডুসিয়ারি কন্ট্রাক্ট বলতে বোঝায় চূড়ান্ত সদ্বিশ্বাস। চূড়ান্ত সদ্বিশ্বাস, আমি একটু আগেও বলছি যে বীমা গ্রহীতা এবং বীমাকারী এই দুটি পক্ষ পরস্পরের কাছে কোনো তথ্য গোপন না করে স্বতঃস্ফূর্তভাবে উপস্থাপন করবে। এটারই বলা হয় চূড়ান্ত সদ্বিশ্বাসের চুক্তি। যেমন বীমা গ্রহীতা, তার কোনো জটিল রোগ থাকতে পারে, দুরারোগ্য ব্যাধি থাকতে পারে,
বংশগত রোগ থাকতে পারে, তার কোনো বিশেষ কোনো অঙ্গের অসুস্থ থাকতে পারে, এগুলি স্বতঃস্ফূর্তভাবে বীমা কোম্পানির কাছে, বীমাকারীর কাছে প্রকাশ করবে। কারণ এই শর্তের উপরেই বীমা প্রিমিয়াম নির্ধারিত হয় এবং সেই অনুযায়ী ক্ষতিপূরণ প্রদেয় হয়। সুতরাং উভয় পার্টি, উভয় পক্ষ নিজেদের লো ফলসগুলি, নিজেদের তথ্যগুলি স্বতঃস্ফূর্তভাবে একে অপরের কাছে ব্যক্ত করবে। এটাই হচ্ছে চূড়ান্ত সদ্বিশ্বাস। নেক্সট হলো থার্ড, ইন্স্যুরেন্স রিলেটেড টু হিউম্যান লাইফ। এটি অন্যান্য বীমার মধ্যে নেই, অর্থাৎ এটি মানব সম্পর্কিত জীবন বীমা। এটা অন্য কারো জীবন বীমা না, অন্য কোনো পণ্য কিংবা বস্তুর জীবন বীমা হয় না। সুতরাং এটা অবশ্যই মানব রিলেটেড, মানুষের জীবন রিলেটেড। জীবন বলতে মানুষের আজীবন, মৃত্যু পর্যন্ত, অথবা মৃত্যু নয় নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এই বীমাটির থাকবে। তাহলে এটির আরো একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এটা মানুষের জীবন সংক্রান্ত জীবন বীমার চুক্তি। পরেরটা দেখো, কনসিডারেশন। এটার বলা হয় প্রতিদান। সচরাচর প্রতিদানটা এরকমই হয়, বীমা গ্রহীতা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পার্ট বাই পার্ট করে কিস্তির ভিত্তিতে প্রিমিয়াম প্রদান করবে। হয়তো নির্দিষ্ট সময়টা মৃত্যু পর্যন্ত হতে পারে, অথবা 10 বছর, 20 বছর, 25 বছর হতে পারে। এটা নির্দিষ্ট পরিমাণ সময় বীমা গ্রহীতা নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম প্রদান করে আসবে। মেয়াদ শেষ হলো, বীমাকারী, বীমা কোম্পানি এই প্রিমিয়ামের উপর ভিত্তি করে পূর্বে নির্ধারিত যে শর্তাবলী ছিল সেই শর্তের উপরে বীমা গ্রহীতাকে কি দিবে? আর্থিক প্রতিদান দিবে, আর্থিক প্রতিদান দিবে। এটারই বলা হয় কনসিডারেশন অথবা লিগ্যাল কনসিডারেশন, আইনগত প্রতিদান। এক পক্ষ ঝুঁকি নিবে, আরেক পক্ষ কিস্তির ভিত্তিতে বীমা প্রিমিয়ামের অর্থ পরিশোধ করবে। সেই পরিশোধিত অর্থ শেষ হলে পরবর্তী পর্যায়ে মেয়াদ আনতে অথবা বীমা গ্রহীতা ব্যক্তির মৃত্যু হলে তার নমিনি বা তার সংশ্লিষ্ট উত্তরাধিকারীকে ক্ষতিপূরণ প্রদান করবে। এটাকে বলা হয় কনসিডারেশন। চলো আমরা এর পরেরটা দেখি, কন্ট্রাক্ট অফ অ্যাসিউরেন্স, নিশ্চয়তার চুক্তি। নিশ্চয়তার চুক্তিটা এরকম, নৌবীমা অথবা অগ্নিবীমার ক্ষেত্রে নির্দিষ্ট ঘটনা ঘটলেই ক্ষতিপূরণ দেওয়া হয়, নিশ্চয়তা দেওয়া হয়। ঘটনা ঘটে নাই, নৌযান বিপদগ্রস্ত হয় নাই, ডুবে যায় নাই, সুতরাং ক্ষতি দেওয়া হবে না। আর লাইফ ইন্স্যুরেন্সে, জীবন বীমাতে এটা জীবন সংক্রান্ত, জীবনের মৃত্যু হতে পারে যে কোনো সময়, মৃত্যু হলে ক্ষতিপূরণ দিতে হবে, অথবা জীবনের মৃত্যু হয় নাই, নির্দিষ্ট সময় চলে গেছে, 10 বছরের জন্য বীমা করেছিলাম, 10 বছর অতিক্রান্ত হয়েছে, সুতরাং 10 বছর পর অবশ্যই বীমা কোম্পানি কি দিবে? বীমা গ্রহীতাকে আর্থিক সচ্ছলতা দান করবে, আর্থিক প্রতিদান দিবে, অর্থ প্রদান করবে, নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করবে। এই জন্য বলা হয় কন্ট্রাক্ট অফ অ্যাসিউরেন্স। এটি হচ্ছে নিশ্চয়তার চুক্তি, এটি ক্ষতিপূরণ দিতে হবে নির্দিষ্ট সময় শেষ হলে। এটি অন্যান্য বীমার ক্ষেত্রে কিছু ব্যতিক্রম হয়, কিন্তু জীবন বীমার ক্ষেত্রে অবশ্যই জীবনের মৃত্যু, লাইফের অবসান হলো অথবা লাইফের নির্দিষ্ট সময় শেষ হলো, সেই সময়ে অবশ্যই বীমা অর্থ, নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হবে। সাপোজ তোমার ছোট ভাইয়ের জন্য তুমি একটা বীমা করলা ছোটকালে 20 বছরের জন্য, যে 20 বছর পরে সে যখন চাকরি বাকরি করার, লেখাপড়া শেষ করবে, চাকরি বাকরি যদি না হয় বেকার জীবন কিভাবে কাটাবে, তাহলে এই অর্থটা দিয়েতে সে কোনো একটি কাজ করতে পারবে। তুমি এই শর্তে একটি বীমা করেছিলে তোমার ছোট ভাইয়ের জন্য 20 বছরের জন্য, তাহলে 20 বছর পর্যন্ত তুমি তোমার ছোট ভাইয়ের জন্য প্রিমিয়াম দিয়ে গেছো নির্দিষ্ট সময়ে। 20 বছর শেষ, তোমার দায়িত্ব শেষ, বীমা গ্রহীতা হিসেবে তোমার দায়িত্ব শেষ, কিন্তু বীমা কোম্পানির দায়িত্ব হলো, নিশ্চয়তা হলো, এখন তোমার ভাইকে অথবা তোমাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করবে। এটি হচ্ছে কন্ট্রাক্ট অফ অ্যাসিউরেন্স, নিশ্চয়তার চুক্তি। এরপরে হচ্ছে কন্ডিশনাল কন্ট্রাক্ট। এটাকে বলা হয় শর্ত সাপেক্ষে চুক্তি।
শর্ত যত বাড়বে, পয়েন্ট যত বাড়বে, যত শর্ত দিবে, চুক্তির পরিধি বাড়বে, প্রিমিয়ামের পরিমাণ বাড়বে, ক্ষতিপূরণটাও বাড়বে। অর্থাৎ তুমি যতটা শর্ত আরোপ করবে, যদি এটা বৈধ শর্ত হয়, তাহলে প্রত্যেকটা শর্তই গৃহীত হবে, কিন্তু চুক্তির পরিধি বাড়বে এবং প্রিমিয়ামের পরিমাণ বাড়বে। এই জন্য বলা হয় কন্ডিশনাল কন্ট্রাক্ট। আমি একটা উদাহরণ দিই। তুমি ছোট বাচ্চার জন্য বীমা করতে পারো, তার জন্য যে শর্তগুলি প্রযোজ্য হবে, একজন যুবকের জন্য বীমা করতে পারো, তার জন্য কিন্তু সেই শর্ত প্রযোজ্য হবে না। ছোট বাচ্চাদের মৃত্যুর হার বেশি, যুবকদের মৃত্যুর হার কম। সারা বিশ্বে মৃত্যুর হার কম, তাদের সার্ভাইভাল ক্যাপাসিটি বেশি, তারা টিকে থাকার সম্ভাবনা বেশি। এই জন্য ছোট বাচ্চার বীমা চুক্তির শর্ত আর যুবকের বীমা চুক্তির শর্ত সেম না। আবার যুবকের যে শর্ত হয়, একজন বৃদ্ধের যখন বীমা করবা, 50 ঊর্ধ্ব মানুষের, তার জীবনের ঝুঁকি আছে, মৃত্যুর ঝুঁকি বেশি, সুতরাং তার শর্ত যুবকের শর্তের সাথে মিলবে না। আবার একজন পুরুষের যে কন্ডিশন থাকে, মহিলার ক্ষেত্রে সেই কন্ডিশন নাও হতে পারে, কারণ মহিলাদের স্বাভাবিক কারণেই তাদের সার্ভাইভাল ক্ষমতা পুরুষের চেয়ে আনুপাতিক হারে একটু কম হতে পারে। তার একজন পুরুষ যে কাজ স্বতঃস্ফূর্তভাবে করতে পারবে, একজন মহিলা সেটা নাও পারতে পারে। সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে এরকম শর্ত হবে। আবার আমি শিক্ষক, আমার জন্য যে বীমা হবে, যে শ্রমিক খনিতে কাজ করে, মাটির নিচে গিয়ে কাজ করে, তার বীমা আর আমার বীমা সেম হবে না। কেন? আমার মৃত্যুর ঝুঁকি কম, খনিতে যে কাজ করে তার মৃত্যুর ঝুঁকি বেশি। যে বিমান চালায়, যে জাহাজ চালায়, যে বাস চালায়, তাদের মৃত্যুর ঝুঁকি বেশি। তাহলে তাদের শর্তটাও বেশি হবে, তাদের বীমার প্রিমিয়ামও বেশি হবে, ক্ষতিপূরণও বেশি হবে। এই সমস্ত কারণেই এটির কন্ডিশন, শর্ত ভিন্ন ভিন্ন হয়। আর শর্ত ভিন্ন ভিন্ন হলে চুক্তিটাও ভিন্ন ভিন্ন হয়। এভারেজে গড় পর্তায় সকলের চুক্তি, সকল মানুষের বীমা চুক্তি সেম হবে না। আশা করি এই পয়েন্টটি তোমরা ভালো করে বুঝতে পেরেছ। এরপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট এন্ড নমিনেশন, অধিকার অর্পণ এবং মনোনয়ন। এটি জীবন বীমার ক্ষেত্রেই প্রযোজ্য হয় বেশি। কারণ জীবন, আমার বীমা করলাম, আমার মৃত্যু হয়ে গেলে আমি তো আর ক্ষতিপূরণ পাবো না। তাহলে ক্ষতিপূরণটা কে পাবে? আমি এখন ঠিক করে দিব যে আমার অবর্তমানে আমার নমিনি কে হবে। হতে পারে আমার সন্তান নমিনি, হতে পারে আমার স্ত্রী নমিনি, হতে পারে আমার বাবা নমিনি, হতে পারে আমার মা নমিনি, হতে পারে আমি সবাইকে নমিনি দিব। তাহলে আমাকে ইচ্ছা হিসেবে ভাগ করে দিতে হবে যে আমার বাবা কত পার্সেন্ট পাবে, আমার মা কত পার্সেন্ট পাবে, আমার সন্তান ছেলে কত পার্সেন্ট পাবে, মেয়ে কত পার্সেন্ট পাবে, স্ত্রী কত পার্সেন্ট পাবে। এটাই বলা হয় অধিকার অর্পণ, অ্যাসাইনমেন্ট। অধিকার অর্পণ, আমি তাদেরকে অধিকার দিয়ে গেলাম লিখিতভাবে এবং তাদেরকে নমিনিও করে গেলাম, তারা আমার অবর্তমানে এই পার্সেন্টেজে টাকা পাবে। অথবা আমি কাউকেই পছন্দ করলাম না, আমি আমার মাকে পছন্দ করলাম, আমি লিখে দিয়ে গেলাম আমার অবর্তমানে 100% ক্ষতিপূরণ কে পাবে? আমার মা পাবে। এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট এন্ড নমিনেশন। সর্বশেষ, রিডিউস ডেথ রিস্ক এন্ড আনসার্টেনটি। রিডিউস, হ্রাস করে, ডেথ, মৃত্যুর ঝুঁকি হ্রাস করে এবং অনিশ্চয়তা দূর করে। সচরাচর বীমাটা, আমি প্রথম ক্লাসে বীমার তোমাদের বলেছিলাম যে দুর্ঘটনা ঘটবে এটা রোধ করার কোনো উপায় নাই। প্রকৃতির সাথে আমরা অ্যাডপ্ট করে চলি, খাপ খাইয়ে চলি, কিন্তু প্রকৃতিকে বিট্রে করে চলি না। ঝড় হচ্ছে, তুমি কি ঝড়ের মধ্যেই রওনা দিবে, কোথাও যাবে? না, যাবে না, তুমি কোথাও এক জায়গায় থাকবে, ঝড়টা কমে গেলে আবার যাবে। বৃষ্টি হচ্ছে, তুমি বৃষ্টির মধ্যে কি দৌড়াবে বাস ধরার জন্য, ট্রেন ধরার জন্য? না, তুমি কোথাও না হয় একটা গাড়িতে উঠবে। অর্থাৎ বৃষ্টি হচ্ছে প্রাকৃতিক, আর তোমার চলাটা খাপ খাইয়ে চলতে হবে। প্রচন্ড রোদ উঠছে, তুমি ছাতা ধরবে, রোদ নাই, ছাতাটা অফ করে দিবে। এটাই প্রকৃতির সাথে আমরা কি করি? আমরা খাপ খাইয়ে চলি, তাল মিলিয়ে চলি। সুতরাং এখানে ঝুঁকি এড়াতে পারে না, ঝুঁকির সাথে আমরা তাল মিলিয়ে চলি। তাল মিলিয়ে চলতে গিয়ে ক্ষতির পরিমাণটা কম হয়। আমি যদি রাস্তায় এলোমেলোভাবে ঘোরাফেরা করি তাহলে আমার অ্যাক্সিডেন্ট হতে পারে। আমি যদি বীমা করি যে আমি তো সবসময় রাস্তায় চলাচল করি, আমার বীমা দরকার, বীমা করার পরে বীমা কোম্পানি আমাকে সতর্ক করে দিবে যে আপনি রাস্তায় এলোমেলোভাবে চলতে পারবেন না, একটু অ্যালার্ট হয়ে চলতে হবে।
তাহলে বীমা কোম্পানির কারণে আমার সেন্স আসলো যে আমাকে সচেতন হয়ে রাস্তায় চলতে হবে। যদি আমি সচেতন হই তাহলে কি হবে, দুর্ঘটনা কমবে। তাহলে আমরা রিস্কটাকে রিডিউস করতে পারি, কিন্তু 100% অ্যাভয়েড করতে পারি না। কারো উপর যদি বাস উঠে যায়, কাউকে যদি বাসে চাপা দিয়ে বসে, এখানে অবশ্যই তার দুর্ঘটনা ঘটবে, এখানে ক্ষতি হবে। কিন্তু এমনটা যদি হইতো যে বাস যাতে আমার চাপা না দেয়, আমি রাস্তার মাঝখান দিয়ে হাঁটবো না, একদিকে বাম দিকে রাস্তা ধরে হাঁটবো, তাহলে তো অবশ্যই বাস আমাকে চাপা নাও দিতে পারত। এই জন্য আমরা বীমা করার ফলে আমাদের সেন্সটা জেগে উঠে, আমরা সচেতন হই, আমরা অ্যাওয়ার হই, ফলে রিস্কটা কি হয়, রিডিউস হয়, কমে যায়, এবং আমাদের মধ্যে অনিশ্চয়তা যেটা থাকে এটাও একটি হ্রাস পায়। তুমি বাবা মারা যারা গ্রামে থাকে, তোমাদের এই মায়েরা উঠানে ধান দিল শুকানোর জন্য, ধান দেওয়ার পরই দেখলো যে একেবারে আকাশে মেঘ জমছে, মা কি করবে, ধান কি উঠানে রেখে দিবে না নিয়ে নিবে? মা কিন্তু সচেতন হলে মা ধানটা উঠেয়া ঘরে নিয়ে রাখবে নিরাপদে, বৃষ্টি থেকে বাঁচার জন্য। আর যদি মা সচেতন না হয়, আকাশে মেঘ জমছে, উঠানে ধান, বৃষ্টি আসলো, ধান ভেসে নিয়ে গেল, নষ্ট হয়ে গেল। তাহলে বোঝা যায় সচেতনতায় মানুষের অনিশ্চয়তা দূর হয়, আর সচেতন না থাকলে মানুষের অনিশ্চয়তা বাড়ে। তাহলে বীমা আমাদেরকে মৃত্যুর ঝুঁকি কমায় বলতে পারি আমরা, এবং আমাদের অনিশ্চয়তা দূর করে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা লাইফ ইন্স্যুরেন্স, জীবন বীমা সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেয়েছ। আমরা বৈশিষ্ট্য পড়লাম, জীবন বীমার কি বৈশিষ্ট্য, দুটি পক্ষ থাকে, সদ্বিশ্বাসের চুক্তি থাকে, বীমাযোগ্য স্বার্থ থাকে, এটার মেয়াদ থাকে, মৃত্যুজনিত সময় পর্যন্ত থাকে, নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম থাকে, শর্ত থাকে, এগুলি বৈশিষ্ট্য। তারপর আমরা উপাদানগুলি কি পড়লাম, বীমার অত্যাবশ্যকীয় উপাদান বা জরুরি উপাদান, যেগুলি না হলে বীমা পলিসি বা বীমা চুক্তি সম্পাদিত হবে না, সেই উপাদানগুলি আমরা কি পড়লাম, একটা পড়লাম ইন্স্যুরেবল ইন্টারেস্ট, বীমাযোগ্য স্বার্থ, পড়লাম আমরা ফিডুসিয়ারি কন্ট্রাক্ট, চূড়ান্ত সদ্বিশ্বাস, পড়লাম আমরা ইন্স্যুরেন্স রিলেটেড টু হিউম্যান লাইফ, জীবন বীমা মানব জীবন সংক্রান্ত হবে, জীবনের সাথে জড়িত সম্পর্কিত হবে, কনসিডারেশন প্রতিদান থাকবে, কন্ট্রাক্ট অফ অ্যাসিউরেন্স এটা নিশ্চয়তার চুক্তি, ক্ষতিপূরণ হলেই ক্ষতিপূরণ প্রদান করতে হবে, দুর্ঘটনা ঘটলেই ক্ষতিপূরণ প্রদান করতে হবে। তারপরে কন্ট্রাক্ট কন্ডিশনাল কন্ট্রাক্ট এটা শর্ত সাপেক্ষে চুক্তি হবে। অ্যাসাইনমেন্ট অ্যান্ড নমিনেশন অধিকার অর্পণ করতে হবে, অবর্তমানে যে ব্যক্তি বীমা করবে তার অবর্তমানে কে এই বীমার স্বার্থ ভোগ করবে তাকে আগেই নমিনি করে যেতে হবে। আর সর্বশেষ রিডিউস ডেথ রিস্ক অ্যান্ড আনসার্টেনটি এটা অধিকার অর্পণ করতে হবে এবং অনিশ্চয়তা ও মৃত্যুর ঝুঁকি কমাবে। তাহলে আমাদের এই টপিকটি আমরা শেষ করতে পারলাম। তো তোমাদের যদি বলি বাড়ির কাজ, তাহলে আবারও বলছি এই বরাবর এই কাজটি এখন বই খুলে বা একটু পরে বইটা খুলে এগুলি একটু দেখে নাও, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, তোমরা বিষয়টি আরো আঞ্জাম দিতে পারবে। তো আমি বলবো এই আমাদের কখন আমরা তোমাদেরকে একেবারে ক্লাসে বসে তোমাদেরকে পড়াতে পারবো বা আদৌ পড়াতে পারবো কিনা জানি না। সবাই নিজেদের ধর্মমতে ঈশ্বর ভগবান আল্লাহর কাছে দোয়া করো এই অভিশাপ থেকে যেন আমরা মুক্ত হতে পারি। আর সবাই ঘরে থাকবা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবা, সামাজিক দূরত্ব মেনটেন করবা, বাবা মায়ের সর্বোপরি বাবা মায়ের কথা শুনবা, তাদের কন্ট্রোলে থাকবা এবং সৃজনশীল কাজ করবা। আগামী ভবিষ্যৎ তোমাদের উপর ডিপেন্ড করে, আগামী বিশ্ব তোমাদের উপর ডিপেন্ড করে। তোমরা ভালো থাকো, তোমরা মেধাবী হও এবং মেধার স্বাক্ষর সারা পৃথিবীতে তোমরা সেই স্বাক্ষরটুকু রাখো, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। সবাইকে শুভেচ্ছা।